স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে। তো এর আগে ক্লাসে আমরা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য সমূহ নিয়ে, অর্থাৎ নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা, তাদের ব্যবহৃত হাতিয়ার ইত্যাদি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা CBPBU বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো এই পেমেন্টটা তোমাদের কিন্তু একবারই পে করতে হবে, বারবার পে করতে হবে না, এবং একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পুরো 6 মাসের যে কোর্সটা রয়েছে সেটা আমাদের কাছ থেকে একবারই পারচেস করে নিতে পারবে। তো এইটুকুই ছিল ইনফরমেশন তোমাদের কাছে, এবং এবারে আমরা আজকের আলোচনার ক্লাস শুরু করব। ঠিক আছে, তো দেখো নব্য প্রস্তর যুগ বলতে বোঝা যায় মধ্য প্রস্তর যুগের পরবর্তী যে যুগ সে যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের চেয়ে মধ্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছিল, এবং নব্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার মান মধ্য প্রস্তর যুগের চেয়ে আরো উন্নত মানের হয়েছিল। ঠিক আছে, যেমন এই যুগের ক্ষেত্রে বলা যায় যে নব্য প্রস্তর যুগে প্রকৃতির ওপর নির্ভরশীলতা থেকে রেহাই পাওয়ার জন্য মানুষজন কৃষির আবিষ্কার করে অর্থনৈতিক বিপ্লব ঘটায়। কৃষির আবিষ্কার থেকে শুরু করে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত সময়কে প্রত্নতত্ত্ববিদগণ নব্যপ্রস্তর যুগ নাম দিয়েছেন। তো নব্যপ্রস্তর যুগ ক্ষেত্রে বলা যায় যে এর আগের যুগে মানুষেরা খাদ্য উৎপাদন করতে জানতো না, খাদ্যের জন্য তারা পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এই যুগে তারা প্রকৃতির ওপর নির্ভরশীলতা থেকে রেহাই পাওয়ার জন্য নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে জানতো। ঠিক আছে, তো এই যে মানুষের দ্বারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করার এই যে সময় শুরু হয়েছে, এই সময় থেকে শুরু করে নাগরিক জীবনযাপন শুরু করার পূর্ববর্তী যে যুগ, এই পূর্ববর্তী যুগকে নব্যপ্রস্তর যুগ বলা হয়। অর্থাৎ খাদ্য উৎপাদন থেকে শুরু করে নাগরিক জীবনযাপন শুরু করার পূর্ববর্তী যে যুগ, এই যুগটাকে কি বলা হয়? নব্যপ্রস্তর যুগ বলা হয়। ঠিক আছে, তো এই নব্যপ্রস্তর যুগের সময়সীমা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, অর্থাৎ কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত নব্যপ্রস্তর যুগ বিরাজমান ছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে বিশ্বের পরিপ্রেক্ষিতে নব্যপ্রস্তর যুগের সূচনা 9000 খ্রিস্টপূর্বাব্দে হলেও ভারতে মোটামুটি ভাবে 6000 থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত এই যুগ বিরাজ করেছিল। তো সমগ্র বিশ্বের ক্ষেত্রে যদি আমরা দেখি, সমগ্র বিশ্বে 9000 খ্রিস্টপূর্বাব্দ থেকে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়ে যায়, কিন্তু ভারতবর্ষে যদি আমরা দেখি তাহলে সেখানে 6000 থেকে 2000 অব্দ পর্যন্ত এই যুগ বিরাজমান করেছিল। ঠিক আছে, তবে ভারতের সমস্ত জায়গায় এই সংস্কৃতি একই সময়ে আসেনি, এবং সর্বত্র একই সংস্কৃতির অগ্রগতি একই হারে হয়নি। অর্থাৎ নব্যপ্রস্তর যুগের এই যে সূচনা ভারতের সকল স্থানে কিন্তু একই সময়ে শুরু হয়ে যায়নি। ঠিক আছে, যেমন দেখা যায় যে কোনো স্থানে যদি নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছে তাহলে অন্য স্থানে সূচনা হয়নি, এবং ধরো এই স্থানে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়ে উন্নত হচ্ছে ধীরে ধীরে, যখন উন্নত হচ্ছে তখন অন্য স্থানে হয়তো নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছে। তো সেভাবেই বলা যায় যে ভারতের সকল স্থানে কিন্তু নব্যপ্রস্তর যুগ একই সময়ে সূচনা হয়নি, বা একই হারে বা ঠিক একই সময় ধরে উন্নত হয়নি, বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূচনা হয়েছিল। এবারে আমরা আলোচনা করব এই যুগে হাতিয়ার ও অস্ত্রশস্ত্র নিয়ে। ঠিক আছে, তো এই যুগে মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করতো? এক্ষেত্রে বলা যায় যে নব্যপ্রস্তর যুগের সব হাতিয়ারগুলি ছিল অ্যাগট ও কালো স্লেট বা বেলে পাথর
বেলে পাথরের তৈরি। ঠিক আছে, তো এই যুগে মানুষেরা পাথরের মধ্যে কোন পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতো, এক্ষেত্রে বলা যায় যে কালো স্লেট ও বেলে পাথর। ঠিক আছে, এবং সেগুলি অদ্ভুত রকমের মসৃণ ও পালিশ করা ছিল। এই মসৃণতা আগের পাথরের অস্ত্রের আগে দেখা যায়নি। ঠিক আছে, আর শুধু মসৃণতা নয়, এগুলি ছিল আগের যুগের তুলনায় অনেক বেশি উন্নত। তো আগের যুগের যে হাতিয়ারগুলি তারা ব্যবহার করতো, সেই হাতিয়ারগুলি থেকে আরো উন্নত মানের ছিল এই যুগের হাতিয়ারগুলি, এবং এক অদ্ভুত মসৃণ ছিল। আগের যুগের হাতিয়ারগুলি কিন্তু মসৃণ ছিল না, এই যুগের হাতিয়ারগুলি মসৃণ বা পালিশ যুক্ত ছিল। এছাড়া এই যুগের প্রত্ন কেন্দ্র থেকে হাড়ের তৈরি অস্ত্র যেমন ছুঁচ, হারপুন, বর্ষাফলক, তীরফলক, ছোরা প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এবং এই যুগে হাড়ের তৈরি অস্ত্রের ব্যবহার বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। তো পাথরের পাশাপাশি তারা হাড় দিয়েও অস্ত্র শস্ত্র তৈরি করে ব্যবহার করতো। ঠিক আছে, এবং হাড় দিয়ে তারা কি কি অস্ত্র তৈরি করতো, তারা মূলত ছুঁচ, হারপুন, বর্ষাফলক, তীরফলক, ছোরা এই সমস্ত হাতিয়ারগুলি ব্যবহার করতো। এবারে আমরা আলোচনা করবো এই যুগে মানুষের জীবনযাত্রা নিয়ে। তো এক্ষেত্রে বলা যায় যে নব্যপ্রস্তর যুগে জীবিকা হিসেবে কৃষি ও পশুপালন আরো বেশি অগ্রসর হয়েছিল। ঠিক আছে, আগের যুগেই তারা কৃষি ও পশুপালন জেনে যায় বা শিখে যায়, কিন্তু এই যুগে এই কৃষি ও পশুপালনের মধ্যেও উন্নতি ঘটেছিল। যেমন বলা যায় যে এই যুগে মানুষ জমি চাষ করে ফসল উৎপাদন করতে শুরু করে। ঠিক আছে, তো আগের যুগে তারা কৃষি জানতো না, এই যুগে জানে। ঠিক আছে, ভুল বললাম আমি। ঠিক আছে, তো আগের যুগে তারা কৃষিকাজ করতে জানতো না, কিন্তু এই যুগে তারা কৃষিকাজ করতে জানতো। ঠিক আছে, আগের যুগে তারা কি করতে জানতো, কেবলমাত্র পশুপালন জানতো। তো এই যুগে পশুপালনের ক্ষেত্রে আরো উন্নতি পরিলক্ষিত হয়। তো এই যুগে মানুষেরা জমি চাষ করে ফসল উৎপাদন করতে শুরু করে। পাথরের ফলায় মাটি খুঁড়ে তারা বীজ বপন করতো। ঠিক আছে, তারা জমি চাষ করতে জানতো এবং পাথরের ফলা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা বীজ বপন করে ফসল উৎপাদন করতো। ফসলের মধ্যে তারা কি কি উৎপাদন করতো, তো এই ক্ষেত্রে বলা যায় যে ধান, গম, বার্লি, যব, ডাল এই সমস্ত ফসলগুলি তারা উৎপাদন করতো। ঠিক আছে, এবং তুলার চাষও শুরু হয়ে যায় এই যুগে। গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু আর কি ছাগল। ঠিক আছে, এছাড়া চাষাবাদের বিকাশের সঙ্গে সঙ্গে আগুনের ব্যবহার শুরু হয়ে যায়। হাতে এবং পরে কুমোর চাকায় তারা মৃৎ পাত্রের ব্যবহারও শুরু করে। অর্থাৎ এই যুগে তারা কৃষিকাজও শিখে যায়। মৃৎ পাত্র প্রথমে হাত দিয়ে এবং পরে কুমোর চাকা দিয়েও তৈরি করতে জেনে যায়। আগুনের ব্যবহার করতে শিখে যায় এবং পশুপালন করতে তো তারা আগে থেকেই জানতো। ঠিক আছে, তো এরপর আমরা আলোচনা করব এই যুগে মানুষের বাসস্থান নিয়ে। তো এর আগের যুগ পর্যন্ত তারা যাযাবর জীবনযাপন অতিবাহিত করতো, কিন্তু এই যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা গৃহ নির্মাণ করে বসতি গড়ে তুলতে উদ্যোগী হয়। তারা চালা ঘরে দেওয়ালগুলি কাঁচা মাটি ও পাথর দিয়ে তৈরি করতো। কখনো কখনো তারা আবার তাঁবু খাটিয়ে বাস করতো, যার নিদর্শন পাওয়া গেছে পিকনিক হলে। তো এতদিন তারা যাযাবর জীবনযাপন অতিবাহিত করতো, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো খাবারের তাগিদে, কিন্তু এই যুগে তারা স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখে যায়। ঠিক আছে, অর্থাৎ তারা এক স্থানেই থাকতে শুরু করে যায়, যাযাবর জীবনযাপন ত্যাগ করে তারা গৃহ নির্মাণ করতেও শিখে যায়। এবারে আমরা আলোচনা করব নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই যুগে মানুষ গুহা গাত্রে নৃত্য ও শিকারের দৃশ্য অঙ্কন করত। ঠিক আছে, তো আগের যুগেও তারা অঙ্কন করত, এই যুগেও তারা নৃত্য ও শিকারের যে দৃশ্য সেগুলো অঙ্কন করত, এবং এই যুগে মানুষ নৌকা তৈরি করত ও সমুদ্র যাত্রাও করত। ঠিক আছে, এই যুগে মৃতদেহ সমাধিস্থ বা কবর দেওয়ার প্রথাও ছিল। তো 3-4টি পাথর দাঁড় করিয়ে তার উপর একখণ্ড পাথরের ছাদ দিয়ে কবর দেওয়া হতো, একে বলা হতো ডোলমেন পদ্ধতি। ঠিক আছে, তো এই যুগে আগেও তারা কবর দিতে জানতো, এই যুগে তারা যে কবর দিত সেই কবর দেওয়ার ব্যবস্থায় উন্নতি পরিলক্ষিত হয়। যেমন 3-4টে পাথর দাঁড় করে তার উপর একখণ্ড পাথর ছাদ দিয়ে এভাবে তারা মৃতদেহকে কি করতো, কবর দিত। ঠিক আছে, তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হতো, ডোলমেন পদ্ধতি। তো বালুচিস্তানে প্রাপ্ত মাতৃকা মূর্তি ও বিহারের চিরান্দয়ে প্রাপ্ত, এখানে সর্প হবে, সর্প মূর্তি দেখে বোঝা যায় যে এই যুগের মানুষ মাতৃকা দেবী ও সাপের পূজা করতো। তো এই যুগে মানুষেরা সাপের বা মাতৃকা দেবীর যে পূজা করতো
তাও জানা যায়, কেমন কি প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, সুতরাং এই যুগে মানুষের জীবনযাত্রা এক অভূতপূর্ণ কি বিকাশ পরিলক্ষিত হয়। যেমন তারা চাষ করতে শিখে যায়, আগুনের ব্যবহার করতে জেনে যায়, মৃৎপাত্র তৈরি করতে জেনে যায়, হাতিয়ারের ক্ষেত্রেও উন্নতি পরিলক্ষিত হয়। তারপরে তারা কবরের যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও উন্নতি পরিলক্ষিত হয়। তারা নৌকা তৈরি করে সমুদ্র যাত্রাও দিত এবং মৃত্তিকা ও সাপের পূজা করতো বলেও জানা যায়। সুতরাং বলা যায় যে এই যুগে মানুষের যে জীবনযাত্রা সেখানে কিন্তু অভূতপূর্ণ বিকাশ হয়েছিল। এবারে আমরা আলোচনা করবো এই যুগে প্রত্নক্ষেত্র নিয়ে, অর্থাৎ কোন কোন স্থানে আবিষ্কৃত হয়েছে এই যুগের নিদর্শন। তো এক্ষেত্রে বলা যায় যে নব্যপ্রস্তর যুগের সভ্যতার চিহ্ন ভারতের প্রায় সর্বত্রই কম বেশি পাওয়া গেলেও মূলত সিন্ধু, বালুচিস্তান, দাক্ষিণাত্য বিহার, ওড়িশা ও আসাম প্রভৃতি জায়গায় পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, তার মধ্যে কয়েকটি স্থান হলো এই যে বিহার, ওড়িশা, দাক্ষিণাত্য, সিন্ধু, বালুচিস্তান ইত্যাদি। সুতরাং নব্যপ্রস্তর যুগে মানুষের যে জীবনযাত্রা সেখানে আমরা যথেষ্ট বিকাশ দেখতে পাই। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এখানেই। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।